যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর ইতিমধ্যেই সিয়াম ভাই হলো অনেক কিছু বলছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো সবাই আমরা শুনছি অনেক শিক্ষণীয় অনেক জিনিস ছিল। তবে কোডিং বা প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট যাই বলি, অনেক সিনোনিম আছে এটা। তো এটা বিষয়টা একটু টাফ তুলনামূলক ডিজিটাল মার্কেটিং থেকে। তো আজকে আমি হলো কোডিং, ওয়েবসাইট আর অ্যাপ নিয়ে কিছু কথা বলবো। বেশি সময় নিব না, সিএম ভাইয়ের মতো বেশি সময় নিব না। তারপর আমাদের আরেকজন ট্রেনিং আছে, নিয়ে আমার কথা বলবো। তো আমি ফাহিম মুনতাসির, যদিও আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ি, কিন্তু আমার মন, তারপরে সময় সবকিছুই কম্পিউটার সায়েন্স এইসব রিলেটেড আর কি। আমি অনলাইন থেকে ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদমের মতো যে টাফ জিনিসগুলো প্রোগ্রামিংয়ের, এগুলো আমি অনলাইন থেকেই শিখছি। যদিও আমাদের ভার্সিটিতে যে এজ নামে একটা প্রোগ্রাম চলতেছে, ওইখানে চাইলে যে কোনো ডিপার্টমেন্ট থেকেই পাইথন, তারপরে মেশিন লার্নিং, আরও যে বিষয়গুলো আছে প্রোগ্রামিং রিলেটেড, ওগুলো আমরা শিখতে পারবো আর কি ওখান থেকে। তো আমরা সবাই তো অ্যাপ বা ওয়েবসাইটের সাথে অলরেডি পরিচিত, যেমন ফেসবুকের কথা বলতে পারি, ফেসবুক ইউজ করি আমরা। তারপর ইনস্টাগ্রাম আছে, যদি ইনস্টাগ্রাম আমাদের দেশে অত পপুলার না, মেয়েরা হয়তো বেশি ইউজ করে ফটো শেয়ারিং এর ক্ষেত্রে। তারপরে নিউজ মিডিয়া সাইট আছে, যে নিউজ পেপার যারা হলো হার্ড কপি পড়ে না তাদের জন্য গুগল নিউজটা মোটামুটি অনেক ভালো আছে। ফোকাস করতে চাই আমরা ইংলিশ, ভালো টিচাররা অনেক সাজেস্ট করবে যে তুমি নিউজ পেপার পড়ো, ডেইলি স্টার পড়ো বা বিজনেস স্ট্যান্ডার্ড পড়ো। আমাদের ক্লাবের, বিজনেস ক্লাবের ডেইলি স্টারের সাথে কিন্তু অলরেডি MOU করা আছে, সাইন করা আছে। তো আমাদের কোনো ইভেন্ট আমরা যদি ওদেরকে রিকোয়েস্ট করি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসকে, তাইলে ওরা হলো আমাদের নিউজগুলো পাবলিশ করে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার কারণে। ঠিক আছে, ওনাকে তো সবাই আমরা চিনি নাকি? নাম কি ওনার? মার্ক জুকারবার্গ। এটা হলো একবারে শুরুর দিককার ওয়েবসাইটটা ফেসবুকে। কেউ এটার সাথে পরিচিত? এই ইন্টারফেস কখনো আমরা কেউ দেখছি? এটা অনেক আগে, এবার শুরুর দিকে। তো আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ, উনি হলো গিয়ে একজন ডেভেলপার ছিলেন। তো ডেভেলপার ছিলেন, যদিও ফেসবুকের আইডিয়াটা ওনার নিজস্ব না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এখন আমরা ধরে নিলাম যে এটা ওনারই আইডিয়া। তো তার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আইডিয়াটা ছিল, ওইটা তিনি বাস্তবে রূপ দিয়েছেন একটা ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে। তো ওয়েবসাইটটা ছিল ডাইনামিক ওয়েবসাইট। সিএমআই স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট নিয়ে অলরেডি আলোচনা করছেন। তো এটা ছিল তার প্রথম প্রোডাক্ট। পরে অনেক কিছু পারচেস করছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেটা যে একটা কমিউনিটি ক্রিয়েট করছে পরে। তো মার্ক জুকারবার্গের যে মেইন কোয়ালিটিটা ছিল, উনি হলো একজন ডেভেলপার। তো ডেভেলপার হওয়ার কারণে ওনার জন্য ওনার যে আইডিয়াটা ছিল, আইডিয়াটা বাস্তবায়ন করাটা খুব ইজি হয়েছে। তো তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আমি যদি প্রোগ্রামিং পারি বা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি বা অ্যাপ্লিকেশন বানাইতে পারি, তাহলে আমার জন্য আমার নিজস্ব যে আইডিয়াটা ওটা বাস্তবায়ন করাটা খুব ইজি, ঠিক না? এরকম না? তো তাহলে আমরা কেন শিখবো আর কি, যে আমরা কেন শেখা উচিত? প্রথমে হলো যে এখন আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লব আসতেছে, এটা অনেকটাই হলো গিয়ে যে টেকনোলজি রিলেটেড হবে। যে যে কান্ট্রি যতটা টেকনোলজিতে আগানো থাকবে, ওই কান্ট্রি ততটা আর কি শিল্প বিপ্লবে বেশি অবদান রাখতে পারবে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। তো এখন আমাদের ক্ষেত্রে ডিগ্রি থেকে স্কিলটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। যেমন যদি আমি আমার নিজের কথা বলি, আমি অ্যাকাউন্টিং এ পড়তেছি, কিন্তু আমার যে স্কিলগুলা এগুলা বেশি যায় হলো কম্পিউটার সায়েন্সের যে একটি স্টুডেন্ট তার সাথে। লাস্ট 5 আমার যে এক্সটার্নাল ছিল আমাদের, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার। তা আমি এক্সপ্লেন করছিলাম যে আই ওয়ান্ট টু বি সফটওয়্যার ডেভেলপার অর ইঞ্জিনিয়ার। তো
তো বলছিল যে কেন তুমি তুমি অ্যাকাউন্টিং এ পড়ো, তুমি অ্যাকাউন্টিং রিলেটেড কিছু না করে যে তুমি কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হতে চাও? আমার উত্তর ছিল যে এই বিষয়গুলো তো শুধু একটা যে ডিপার্টমেন্টের একটা ডিগ্রির আন্ডারে সীমাবদ্ধ না। আমি চাইলে প্রোগ্রামিং আমি অনলাইন থেকে শিখতে পারতেছি, অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবল। আমি যেহেতু শিখছি, আমি তখন তারা এক্সপ্লেন করছি যে আমি যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মতো যে টাফ বিষয়গুলো কম্পিউটার সায়েন্সের, এগুলো আমি অনলাইনের থ্রুতে শিখছি। পরে উনি শুনে খুশি হয়েছে। পরে আমার আরো কিছু বলো, যেমন বিজনেসের সাথে রিলেভেন্ট যেমন আছে যে আমরা কিন্তু আমার বলো যে তুমি চাইলে বিজনেস অ্যানালাইসিস যে সফটওয়্যারগুলো আছে, তারপর ডাটা অ্যানালাইসিসের যে সফটওয়্যারগুলো আছে, পাইথনে একটু ফোকাস করতে পারো। ফোকাস করলে তোমার জন্য আর কি সুবিধা হয় আর বেশি। তাহলে তুমি যেহেতু অ্যাকাউন্টিং শিখতেছো আর প্রোগ্রামিং এর নলেজ তোমার আছে, দুইটাকে একসাথে করে তাহলে তুমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারো। আমি স্যারের পরামর্শটাকে খুব ভালোভাবেই নিচে অ্যাপ্রিশিয়েট করছি। তারপর এআই নিয়ে আমরা তো জানি এআই বিষয়টা, যেমন চ্যাট জিপিটি আছে, আর হলো চ্যাট জিপিটি ইউজ করে আমরা হলো পাইছি যে গিটহাব কোপাইলট, এটা হয়তো অপরিচিত সবার কাছে, কিন্তু চ্যাট জিপিটি তো সবার কাছে পরিচিত, তাই না? তো চ্যাট জিপিটি ইউজ করেও প্রোগ্রামিংটা শেখা খুব সহজ। আর যদি প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আমরা কি করবো, চ্যাট জিপিটি ইউজ করে খুব সহজে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এখন বানানোটা খুব ইজি হয়ে যাচ্ছে, দিন দিন এটা আরো ইজি হবে। তারপর যদি আমরা প্রোগ্রামিং শিখি তাহলে আমরা ভালো প্রবলেম সলভ করবো। প্রোগ্রামিং আমাদের কি শেখায়, একটা প্রবলেমকে ছোট ছোট ভাগে ভেগ করে বা ছোট ছোট ভাগে স্প্লিট করে ওইটাকে সলভ করা। তার মানে আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়তেছে, যেটা আমি বাস্তব লাইফেও ইউজ করতে পারবো। যে কোনো সমস্যার ক্ষেত্রে যেটা আমরা ইউজুয়ালি ফেস করি, ওইটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে আমরা সলভ করতে পারি। তারপরে আছে যে আইডিয়া, যে স্টার্টআপ। কিছুক্ষণ আগে যেটা আমি মার্ক জুকারবার্গের ক্ষেত্রে বললাম, ওনার স্টার্টআপটাই ছিল কিন্তু যে একটা ওয়েবসাইটের উপর বেস করে একটা আইডিয়া ছিল তার মাথায়, সেই আইডিয়াটাকে সে কি স্টার্টআপে রূপান্তর করতে পারছে। কেন পারছে? কারণ তার হলো যে প্রোগ্রামিং সম্পর্কে নলেজ ছিল, এই জন্য পারছে। এটা হলো আমার একবারে শুরুর দিককার একটা ওয়েবসাইট, যখন হলো আমি 2021 সালে, এটা করোনার সময়টাতে, প্যান্ডেমিকের যে টাইমটাতে আমরা হলো অনেকে হয়তো গেমস খেলে অথবা অন্য কিছু করে, কেউ প্রোডাক্টিভলিও করতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। তা আমি চেষ্টা করছি যে আমার সেই করোনার সময়টা খুব প্রোডাক্টিভলি স্পেন্ড করার। সেই সময় বানানো এই ওয়েবসাইট আমার 2021 সালের ওয়েবসাইট। তাহলে আমার অনেক ড্রিম ছিল আর কি, যে মার্ক জুকারবার্গের মতো বড় বড় ওয়েবসাইট বানাই। এই মানুষটাকে তো আমরা চিনি, ইলন মাস্ক। যে এটা ধারণা করা হয়েছে যে উনি খুব শীঘ্রই আমাদের এই বিশ্বের মধ্যে একমাত্র ট্রিলিয়নিয়ার হবে, হয়ে গেছে অলরেডি, আমি নট শিওর। তো ইলন মাস্ক কিন্তু একজন ডেভেলপার। তা ইলন মাস্কের প্রথম যে ওয়েবসাইটটা ছিল, এটা হলো জিপ2। এখানে হলো কি এখান থেকে হলো বিভিন্ন যে লোকাল শপগুলো ছিল ওটা সার্চ করা যায়। ইলন মাস্ক মেবি প্রথম হলো ম্যাপ ইন্টিগ্রেট করে ওয়েবসাইট, কোনো একটা ডিজিটাল প্রোডাক্টের সাথে ডিজিটাল ম্যাপ ইন্টিগ্রেট করছিল তাই জিপ2 সাথে। পরে উনি জিপ2 বিক্রি করে তারপর টেসলা, স্পেসএক্স এর মতো যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে ওগুলা পরে উনি শুরু করছে। এখানে আরো কিছু অ্যাপ আছে, যেমন বিকাশ, দারাজ, এগুলোর সাথে আমরা প্রতিদিনই এনকাউন্টার করি, আর এগুলো আমাদের খুবই কাজে লাগে ইউজফুল ডেইলি লাইফে। যেটা নিয়ে বলতেছিলাম যে চ্যাট জিপিটি, এটা হলো গিটহাব কোপাইলটের আইকন। যদি এটার সাথে আমরা পরিচিত না, যদি আমরা এখান থেকে কেউ যদি প্রোগ্রামিং শুরু করি ভবিষ্যতে, তাহলে হলো এটার সাথে পরিচিত হওয়া যাবে। এটা বিহাইন্ড দ্য সিন চ্যাট জিপিটি ইউজ করে, কিন্তু এটা এই মডেলটা হলো চ্যাট জিপিটি থেকে একটু অ্যাডভান্স, প্রোগ্রামিং এ অনেক ভালো হেল্প করে। সো এখন এই যুগে বেশিরভাগ অ্যাপ কিন্তু চেষ্টা করতেছে যে তাদের অ্যাপের সাথে এআইটা ইন্টিগ্রেট করার জন্য। এআইটা সংযুক্ত করলে, যদি একটা এক্সাম্পল ধরি যে এটা একটা ফুড অ্যাপের সাথে যদি আমরা এআই ইন্টিগ্রেট করি, এআই অটোমেটিক্যালি আমার ইউজারকে সাজেস্ট করতে পারে যে তুমি এই ফুডটা অর্ডার করতে পারো, ওইটা অর্ডার করতে পারো। এআই এটা আরো সহজ করে দিতে পারে বেসড অন আমার প্রিভিয়াস প্রেফারেন্স।
তো এখন আমরা আসতে পারি যে একটু টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আর কি। আমরা তো সবাই তো ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটি ছিল নাকি, হায়ার সেকেন্ডারি লেভেলে আইসিটি ছিল সবার। HTML এর সাথে তো পরিচিত আমরা, যে HTML দিয়ে টেবিল আইসিটি বই, কিন্তু যারা হলো ল্যাবে গিয়ে ল্যাব করছো তার টিচাররা তো দেখেছে যে এইভাবে একটা টেবিল মেক করতে হয়, অথবা ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ওই বিষয়গুলোই আর কি তোমার ওয়েবসাইটের ক্ষেত্রে খুব লাগে। আর সিএসএস এর বিষয়টা হয়তো আমরা ডিরেক্ট ইউজ করছি, তখন একবার ডিরেক্ট এইখানে কালার লিখে, তারপরে ট্যাগের সাথে ডিরেক্ট ট্যাগের সাথে আমরা কালার লিখে হয়তো সিএসএস টা ইউজ করছি। সিএসএস টা আসলে কেন ব্যবহার হয়? সিএসএস হলো যে আমাদের যে HTML এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা তৈরি করি, ওই স্ট্রাকচারটাকে একটু কালারফুল রং, সিএসএস টা হলো রং তুলি মাখিয়ে, আর এটা হলো ক্যানভাস। আমার রং, তারপর হলো গিয়ে কালার, সবকিছু হলো আমরা সিএসএস এর মাধ্যমে করি। বেসিক আইডিয়া দিব আর কি, অত ইম্পর্টেন্ট যাবে না। তারপর আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সি আমরা আইসিটি বইতে পড়ছি না, সি এর সাথে পরিচিত আমরা। সি তো ওইটার মধ্যে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। আর আমরা হলো কি যে স্ট্যাটিস, অ্যাকর্ডিং টু স্ট্যাটিসটা ওদের তথ্য অনুযায়ী যে জাভাস্ক্রিপ্ট হলো গিয়ে ওয়ার্ল্ড মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ। 62% ডেভেলপার হলো জাভাস্ক্রিপ্ট এখন ইউজ করতেছে, এটা রিসেন্ট ডেটা। তো জাভাস্ক্রিপ্ট অলরেডি পপুলার, এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সব কিছুই করতে পারি। যেমন এখানে যদি দেখাই, অনেক সিমিলারিটিস আছে সি এর সাথে। যে সি আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, যদি এখানে আমরা ওই লেটের পরিবর্তে আমরা শুরুতে হলো গিয়ে যে ডেটা টাইপটা বলে দিতাম, তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা শুধু খালি অ্যাসাইন করে দিলেই হয় ডিরেক্ট। আমাদের ধরো স্ট্রিং লেখা লাগতো তখন, এখন আমরা লেট লিখতেছি, এখন আমরা ওটা লেখা লাগতেছে না। তারপরে যে আমরা কন্ডিশনের সাথে পরিচিত সবাই, ইফ এলস, আইসিটি বই যদি কেউ একটু মনোযোগ দিয়ে পড়তে তাহলে আমরা কিন্তু সবাই ইফ এলস এর সাথে পরিচিত। ইফ এলস, তারপরে ফর লুপ ছিল, হোয়াইল লুপ ছিল, সব এই বিষয়গুলা জাভাস্ক্রিপ্টও একই রকম। তার মানে আমরা কি যদি আইসিটি বইটা ভালো মতো পড়ে থাকি, আমাদের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দ্রুত শিখতে পারবো। React.js এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, সাথে আমরা তিনটা জিনিস, HTML, CSS, তারপর হলো জাভাস্ক্রিপ্টের কথা বললাম কিছুক্ষণ আগে। এই তিনটা বিষয়কে যদি আমরা একসাথে ইউজ করতে চাই খুব ইজিলি, তাহলে আমরা হলো কি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারবো, React.js। এটা আর কি ওই বিষয়গুলোকে ইজি করে দিছে। কেউ চাইলে React.js ছাড়াই ওয়েবসাইট বানাইতে পারবে, কিন্তু আমরা যদি React.js-টা ইউজ করি তাহলে এটা খুব ইজি হয়ে যায় ডেভেলপ করা। যে এখানে যদি আমরা খেয়াল করি যে এগুলো কিন্তু HTML ট্যাগ না, HTML ট্যাগ এর এই CSS গুলো তখন আমরা আলাদা লিখছিলাম, আলাদা ট্যাগ। আমরা চাইলে কিন্তু সব এক ফাইলের মধ্যে React.js ইউজ করে আমরা সিনক্রোনাইজেশন করতে পারি, বিষয়টা আরো ইজি। তো এই React.js ইউজ করে কি ফেসবুকের যে ডেস্কটপ ওয়েবসাইটটা বানানো, ওটা React.js দিয়ে বানানো। তারপর নেটফ্লিক্সের ওয়েবসাইটটাও React.js দিয়ে বানানো। পেপালের আছে, বিবিসির আছে, ওদের যে ওয়েবসাইটগুলো এগুলো হলো React.js দিয়ে বানানো, কারণ React.js মেইনটেইন করা, তারপরে কাজ করা React.js নিয়ে খুব ইজি। এটা React নেটিভ, এটার সাথে জাস্ট নেটিভটা অ্যাড হইছে। বেশিরভাগ জিনিস হলো React এর মতোই, আর React নেটিভটা ইউজ হয় হলো মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য। React নেটিভ দিয়ে এখন মোবাইল অ্যাপ্লিকেশন, তারপর হলো ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, প্রায় সব ধরনের অ্যাপ্লিকেশনই React নেটিভ দিয়ে ডেভেলপ করা যায়। আর আমরা যদি React-টা শিখে ফেলি, তাহলে React নেটিভ দিয়ে আমরা হলো মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। আমাদের যে অ্যাপটা অন ডেভেলপমেন্টে আছে, ওটাও React নেটিভ দিয়ে বানানো হচ্ছে। আমাদের বিজনেস ক্লাবের একটা অ্যাপ খুব শীঘ্রই আসবে আশা করি। আর হলো টেসলা, যে ইলন মাস্কের কথা বললাম, ইলন মাস্কের যে টেসলার যে মোবাইল অ্যাপ্লিকেশনটা, ওটাও React নেটিভ দিয়ে ডেভেলপ করা। তারপরে Airbnb আছে, ইনস্টাগ্রামের যে মোবাইল অ্যাপ্লিকেশন, ওটাও React নেটিভ দিয়ে বানানো। আর React নেটিভ React-এর সাথে পার্থক্য হলো জাস্ট এই যে কম্পোনেন্টগুলোর নেমিং এ React নেটিভের নিজস্ব কিছু কম্পোনেন্ট আছে, ওগুলো ইউজ করা লাগে। যেমন HTML এর যে বাটন ছিল, ওই বাটন আমরা চাইলে React নেটিভে ইউজ করতে পারবো, কিন্তু এটা আমরা React-এ চাইলে ডিরেক্ট ইউজ করতে পারবো। আর
আর স্টাইলিং এর বিষয়গুলো সেম, যে কালার, সিএসএস টা আমরা ভালো মতো শিখতে পারলে আমাদের রিয়েক্টিভে সুইচ করাও খুব ইজি। তো এখন আসি একটু ডাইনামিক বিষয়গুলো নিয়ে, যে সিয়াম ভাই অলরেডি যেটা আমাদের মাঝে এক্সপ্লেইন করলো, যে ডাইনামিক, যে একটা ওয়েবসাইটের মধ্যে ফর্ম থাকলো, তুমি চাইলে ফর্মটা সাবমিট করতে পারলো, একটা ফিডব্যাক আসলো, ইন্টারেক্টিভ যে বিষয়গুলো। তো ইন্টারেক্টিভ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা যদি ইন্টারেক্টিভ করতে চাই, তাহলে হলো আমাদের একটা সার্ভার লাগবে। সার্ভার বা এটাকে ব্যাকএন্ডও বলে। তো যে ব্যাকএন্ডের সাথে আগে যে কথাগুলো বললাম রিয়েক্ট নেটিভ নিয়ে, রিয়েক্ট নেটিভটা হলো ফ্রন্ট এন্ড, যেটার সাথে আমরা ইন্টারেক্ট করি আমাদের মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা এনি আদার ডিভাইসেস। তো ইন্টারেকশনের জন্য আমাদের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড, আর মাঝখানে যে গেটওয়েটা কাজ করে ওটাকে বলে এপিআই, যেটা হলো ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কল করে ডেটাটা নিয়ে এসে আমাকে দেখায়। আর আমি ফর্মটা সাবমিট করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম, তারপর নিচে একটা ফিডব্যাক আসলো যে ইউর ফর্ম ইজ সাবমিটেড সাকসেসফুলি। তো ওইটা হলো ব্যাক এন্ড থেকে আসে, সার্ভার থেকে আসে, এটা এপিআই থ্রুতে আসে। তো আমরা এই সার্ভারটা যে বানাবো, সার্ভারটা বানানোর জন্য আমাদের হলো গিয়ে যে নোড.js আছে। নোড.js হলো জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি, এটা হলো গিয়ে জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক। সো আমরা যদি শুধু জাভাস্ক্রিপ্ট শিখি তাহলে আমরা ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারতেছি, আমরা ব্যাক এন্ডেও কাজ করতে পারতেছি। তার মানে আমরা ইউজার ইন্টারফেসও ডেভেলপ করতে পারতেছি, প্লাস আমাদের যে সার্ভার লজিকগুলো যেখানে আছে ওটা আমরা কিন্তু ডেভেলপ করতে পারতেছি। আর ইয়ার কথা যদি বলি, মঙ্গোডিবির কথা যদি বলি, এটা একটা ডেটাবেস। আমরা তো সবাই আইসিটি বইয়ের যে মাইএসকিউএল ছিল, মাইএসকিউএল আমরা দেখছি যে সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিলের নাম দিয়ে, মাইএসকিউএল এর সাথে আমরা পরিচিত। মাইএসকিউএল ছিল না আইসিটি ছিল, হয়তো পড়ানো হয়নি, কিন্তু আমাদের সময় ছিল মাইএসকিউএল। তো ওইটারই আর কি এখন একটা আপডেটেড ভার্সন, এটা নোসিকিউর মঙ্গোডিবি। মঙ্গোডিবি খুব ইজি, জাস্ট কালেকশন। এটা ওইখানে যেমন মাইএসকিউএলে যেরকম আমাদের টেবিল থাকে, টেবিলের মধ্যে আমরা ডাটাগুলো স্টোর করে রাখি, আর মঙ্গোডিবিতে আমরা হলো এগুলো হলো ইয়ার মধ্যে যে কালেকশনের মধ্যে রাখি, জেসন ফরম্যাটে থাকে। যদিও জেসনের সাথে আমরা পরিচিত না ঠিক এটা। ঠিক আছে, তো এখন এতক্ষণ যা বললাম আর কি, অনেক কথা বলে ফেলছি। এগুলোর সিম্পল একটা রুট ম্যাপ বা গাইডলাইন বলতে পারি, যে এটা যে আমাদের তো HTML, আমরা HTML দিয়ে আমরা শিখা শুরু করতে পারি, যদি কেউ খুব ইন্টারেস্টেড থাকে HTML দিয়ে শিখা শুরু করতে পারি। আর CSS তারপরে শিখতে পারি, তারপর জাভাস্ক্রিপ্ট। আমরা যদি আইসিটি বইটা ভালো করে পড়ে থাকি হায়ার সেকেন্ডারি লেভেলে, এগুলো শিখা আমাদের জন্য অত বেশি ডিফিকাল্ট হবে না। যদি কনসেপ্টগুলোর সাথে আমরা অপরিচিত থাকি, যেমন যে ফর লুপ, তারপর হলো ইফ এলস কন্ডিশন, তাহলে একটু টাফ হবে। কিন্তু যদি অলরেডি এগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার থাকি, তাহলে হলো এগুলো শেখা খুব টাফ কিছু না। আর রিয়েক্ট নেটিভের কথা কেন বললাম, এগুলো হলো অলরেডি বড় বড় কোম্পানিরা ইউজ করতেছে, আর এটা হলো ডেভেলপারদের যে ডেভেলপমেন্ট জার্নি, এটাকে আরো খুব ইজি করে দিচ্ছে। এখন এই ফ্রেমওয়ার্ক ইউজ করে অনেক ডেভেলপার, এই ফ্রেমওয়ার্কগুলো খুব পপুলার। যদি আমি কোনো স্টেট অ্যাড করি না এগুলোর জন্য, তারপর সার্ভারের জন্য নোড.js মঙ্গোডিবি ইউজ করতে পারি। তো এই ছিল আর কি, যে সিয়াম ভাই শুরুতে বলছিল যে ওয়ার্ডপ্রেসের কথা। চাইলে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারি। ওয়েবসাইট বানানোটা যে ড্রাগ এন্ড ড্রপ করে ফিচার বানিয়ে ফেললাম, কিন্তু আমার আইডিয়াটা তো ইউনিক হইতে পারে, ওই কম্পোনেন্টগুলো ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তখন আমার উপায় কি হবে? তো আমি যদি প্রোগ্রামিং জানি, তাহলে আমার আইডিয়ার মতো আমি কম্পোনেন্ট বানাই আমার ওয়েবসাইটে অ্যাড করে ফেলবো। তো ওইটা আমার জন্য আরো ইজি হয়। এই জন্য সিয়াম ভাই বলে যে ওয়ার্ডপ্রেস শিখে আমার লাইফ রুইন করে ফেলছে। যে অনেকে অনেক কিছু বলবে যে কোডিং শেখা লাগবে না, আর এখন তো এআই অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো এর অ্যাডভান্সমেন্টের কারণে তোমার কোডিং শেখার দরকার নেই, সব হলো এআই দিয়ে করে ফেলতে পারবা, কোডিং এর কোনো দরকার নেই। কিন্তু যারা হলো খুব সিনিয়র ডেভেলপার, তারা কি বলে? তারা বলে যে AI not gonna replace developer, but those who don't use AI will replace those who don't. And যারা AI ইউজ করে না,
তাদেরকে যে ডেভেলপাররা এআই ইউজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তারা রিপ্লেস করে ফেলে। কারণ এআই যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখো, যেমন গিটহাব কোপাইলট আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখি, ও আমার প্রোগ্রামিং জার্নিতে খুব হেল্প করে। আমি টাইপ করতেছি, ও আমার সাজেশন দিল যে এটা এইভাবে করা যায়, মানে অনেক ইজি করে দেয় এআই। তো যদি প্রোগ্রামিং ভালো লাগে, কারোর মধ্যে কিউরিওসিটি থাকে, আর প্রোগ্রামিং বিষয়টা কি যেটা সিএম ভাই বলবো যে এটা সময় সাপেক্ষ বিষয়, সিরিয়াসলি কেউ যদি শিখে অ্যাটলিস্ট 6 মাসের মতো সময় দেওয়া লাগবে। আর কনসেপ্টগুলোর সাথে ফ্যামিলিয়ার থাকলে খুব দ্রুত ক্যাচ করা যাবে, তখন এটা আরও কম সময় লাগতে পারে। আর যে একবারে নতুন তার জন্য 1 বছরের মতো লেগে যেতে পারে সময়টা সলভ করা, সব বিষয়গুলো আয়ত্তে আনা। তো ধৈর্য এখানে অনেকটা বড় ভূমিকা পালন করে। ধৈর্য থাকলে সবকিছুই সম্ভব আর কি, ধৈর্য নিয়ে। আর কিউরিওসিটিটাও ম্যাটার করে। আমি আমার প্রোগ্রামিংয়ের প্রতি ঝোঁকার কারণ হলো কিউরিওসিটি। আমি ছোটবেলা থেকেই যখন ক্লাস 5-এ হলো, আমাদের বাসায় একটা ফোন ছিল, নোকিয়া ফোন। তো এটাতে গেমস ডাউনলোড করা যেত ইন্টারনেট থেকে। তো 8 মেগাবাইট মনে হয় তখনকার সময়, রবিতে 12 টাকা না 13 টাকা ছিল। তো 8 মেগাবাইট এমবি কিনে আমি পুরো গেম ডাউনলোড করতাম। আর পরে আমি জানতে পারলাম যে এই গেমগুলো জাভা প্রোগ্রামিং দিয়ে ডেভেলপ করা হয় একটা আনটেল থেকে। তো ওইখান থেকে আমার কিউরিওসিটিটা গ্রো করে। আর আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে হলো ল্যাব হতো। তো ওই ল্যাব থেকে স্যাররাও অনেক নলেজ শেয়ার করে আমাদের সাথে, স্যাররাও খুব দক্ষ ছিল, এই জন্য অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। এটা আরেকটা কারণ ছিল যে আমার প্রোগ্রামিংয়ের প্রতি কিউরিওসিটিটা বাড়ার। তো আমি কিউরিওসিটি থেকে আসলে আমার ধৈর্য, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যথেষ্ট ধৈর্য দিচ্ছে যে আমি অনেকক্ষণ বসে থাকতে পারি। এটা বসে থাকার উপর, অনেক সময় দেওয়ার উপরেও ডিপেন্ড করে। কেউ যদি বেশিক্ষণ বসে থাকতে না পারে, তার জন্য আসলে প্রোগ্রামিং আসাটা খুব টাফ বিষয়। আর না, ওটা আমি বলে দিচ্ছি আগে সবাই, আমি অ্যাকাউন্টিং, যদিও স্যাররাও আমার লাস্ট 5-এ স্যাররাও বলছে যে তুমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করতেছো, তুমি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে আসছো, তোমার ব্যাকগ্রাউন্ডও সায়েন্স না। তো এটা নিয়ে আমি কোনো সংকুচিত মনে করি না যে এটা আমার জন্য খুব বেশি খারাপ ইম্প্যাক্ট রাখবে ভবিষ্যতে। আর কারো যদি অনেক বেশি কিউরিওসিটি থাকে যে আমি কিভাবে শিখতে পারি, যদিও আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি বেসিক জিনিসগুলো, কারো কিউরিওসিটি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ইন্টারনেটে, ইউটিউবে অনেক রিসোর্স অ্যাভেলেবেল আছে, যেমন স্টেক লার্নারের 9 ভাই আছে, উনি খুব ফেমাস। কারো যদি এখন থেকে কিউরিওসিটি থাকে তাহলে সার্চ করে হলো স্টেক লার্নার সার্চ করতে পারো। আর হলো লার্ন উইথ সুমিত সাহাব দাদা আছে, উনিও খুব ভালো শেখায়। ইউটিউবে এগুলো সব ফ্রি রিসোর্স, ইউটিউবেতেও অনেক রিসোর্স অ্যাভেলেবেল, ওগুলো যদিও পেই। ঠিক আছে, পরে আমার